প্রথমেই ডক্টর আসিফ সাহানের কাছে যাব। আসিফ সাহান, আপনারা জানেন যে উনি বিআইজিডি নামে আরেকটা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, যারা নিয়মিত জরিপ করে, এবং আজকে আপনি অনেকে হয়তো এখানে ছিলেন গত 1.5 মাস আগেও বিআইজিডির একটা সার্ভে কিন্তু হয়েছিল। এত ডিটেল না হলেও বেশ কিছু জিনিস দলীয় প্রেফারেন্স থেকে বিআইজিডির কিছু রেজাল্টও কিন্তু এসেছিল। তো ইন্টারেস্টিংলি আমার কাছে মনে হয় বেশ কিছু মিলও আছে, আবার কিছু হয়তো অমিলের জায়গা বা একটু ডিফারেন্স আছে। আমি ডক্টর আসিফ সাহানকে বলবো যে আপনার কাছে এই সার্ভেটার সাথে বিআইজি সার্ভের মেইন যদি বলি একেবারে হাইলাইট যদি বলেন বা টপ লাইনের ডিফারেন্স কোনগুলো মনে হচ্ছে, বা কোনগুলো আসলে ভেরি সিমিলারিটি যেটা আসলে আপনি হাইলাইট করতে চান। ধন্যবাদ। না, ধন্যবাদ ফাহিম ভাইকে। আমার কাছে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং এটা আমার ধারণার সামনে আরও আমরা যত সামনে যাব তত বাড়তে থাকবে, যে নির্বাচনের সময় যত কাছাকাছি হতে থাকবে তত হচ্ছে আনডিসাইডেড ভোটারের যে সংখ্যাটা সেটা কমার পসিবিলিটি বেশি, এবং একই সাথে ভোটারদের মধ্যে তাদের রিভিল করার যে পসিবিলিটি সেটাও হয়তো হচ্ছে বাড়তে থাকবে। যেমন বিআইজির যে সার্ভে ছিল সেখানে একটা বড় শতাংশ, 48% মানুষের আনডিসাইডেড, তারা আনডিসাইডেড ছিল। এইখানে কিন্তু সেটা কমে এসেছে, সেটা অ্যাটলিস্ট মানে যদিও রাউন্ড ওয়ানের চাইতে একটু বেশি, তারপরেও হচ্ছে গিয়ে সেটা কম। এবং মোর ইম্পর্টেন্টলি যেটা, যে কারণে অনেক জায়গাগুলোতে পার্থক্য হয়েছে, সেটা হচ্ছে রিভিল ভোটার, যেটা ফার্স্ট রাউন্ডে যে রিভিল ভোটারের সংখ্যাটা কম ছিল, এটা কিন্তু 80%-এর উপরে। তার মানে যারা তাদের ডিসিশন মেক করেছেন সেই ডিসিশন মেক করার মধ্যে তাদের একটা বড় অংশ হচ্ছে গিয়ে তাদের ডিসিশনটা বলতে পেরেছেন। এখন ভোটের পার্সেন্টেজে আমরা যেটা দেখেছিলাম যে বিএনপির ভোটটা কমেছে, বাট এখানে আমরা যেটা দেখতে পেরেছি বিএনপির ভোটটা বেড়েছে। রিভিলদের মধ্যে নিলে আবার হচ্ছে মোটামুটি একই রকম থাকছে, একটু একটু কমেছিল, যে 16 থেকে 12-তে গিয়েছিল, এবং এখানে যেটা দেখা যাচ্ছে সেটা সেটা মানে বেড়েছে, যদিও 1% মার্জিন অফ এররের মধ্যেই খুব সম্ভবত পড়ে। বাট এনিওয়ে দ্যাটস অ্যান ইনকেস, কারণ বাকিদের মধ্যেও একই ঘটনা ঘটেছে। এইটার যেটা মানে রিভিল ভোটার যারা, রিভিল ভোটাররা যখন তাদের প্রেফারেন্স এখন রিভিল করছেন, তারা খুব ক্লিয়ারলি বিএনপির দিকে তাদের যে প্রেফারেন্সটা সেটাকে শো করছেন, যেটা তারা আগে শো করেননি। হুইচ মে অলসো ইন্ডিকেট অ্যানাদার থিং, যে হ্যাঁ, আওয়ামী লীগও বেড়েছে, আমি বিএনপির সেটা বলছি। এবং আরেকটা যেটা জিনিস, যেটা ইজ এ ভেরি গুড পসিবিলিটি, যে আনডিসাইডেড ভোটাররা যখন ব্রেক করা শুরু করবেন, আমার মনে হয় একটা খানিকটা ট্রেন্ড যেটা এখানে দেখা যায়, আনডিসাইডেড ভোটাররা দের ইজ এ পসিবিলিটি তারা বিএনপির দিকে ব্রেক করবেন। কারণ একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টটা বলে আমি শেষ করছি, যে আনডিসাইডেড ভোটার যারা, এদের মধ্যে একটা অংশ, কারণ আপনাদের রিপোর্টে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে অনেক ভোটারই বলেছেন তারা ইলেকশনের কয়েকদিন আগে বা নির্বাচন কেন্দ্রে যে হচ্ছে তারা ডিসিশন নেবেন। তাহলে এই পার্সেন্টেজ, সেটার পার্সেন্টেজ যেটা, সেই পার্সেন্টেজ ভোটারের মতামত কিন্তু আমরা একদম ইলেকশনের খুব আগে না গেলে হচ্ছে পাবো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এদের অনেকেই এখনো কিন্তু এমপি ক্যান্ডিডেট, এটা ডিসিশন হয়নি। 65% বা তারও বেশি তারা বলেছেন তারা প্রার্থীর যোগ্যতা দেখে হচ্ছে যে ভোট দেবেন। কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে যেটা বিআইজিডির সাথে মিলে যায়, যে যখন বলা হয় যে কোন দল সরকার গঠন করবে, সরকারে কোন দলে যাওয়ার সম্ভাবনা বেশি, এই জায়গাটায় বিএনপির যে স্ট্রেংথ, সেটা দুইটা সার্ভেতেই প্রায় কাছাকাছি, 39-40, বা কিছু ক্ষেত্রে হচ্ছে আরও বেশি। তার মানে হচ্ছে তার মানে হচ্ছে মানুষজন মনে করছে এখন পর্যন্ত কম্পারেটিভলি যে বিএনপির সরকারে যাওয়ার পসিবিলিটি বেশি। এটি গুরুত্বপূর্ণ এই কারণে যে আনডিসাইডেড যে ভোটার, যারা নির্বাচনের কয়েকদিন আগে বা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে ডিসিশন নেবেন, ওই সময়ও যে যদি তাদের কাছে মনে হয় যে বিএনপি সরকার গঠন করবে বা বিএনপি জিতে যাচ্ছে, দের ইজ এ প্রিটি গুড পসিবিলিটি যে তাদের ভোটগুলো বিএনপির দিকে যাবে। মানে এটা একটা ব্যান্ড ওয়াগন ইফেক্ট, যেটা আমরা আগের নির্বাচনগুলোতে সবসময় দেখেছি, যে যারা ভোটটা হচ্ছে নির্বাচনের দিন দেন, তারা কেন্দ্রে গিয়ে বিচার করেন যে আমার ভোটটা যাতে নষ্ট না হয়। আর ভোট নষ্ট না হওয়ার অর্থটা কি, যে দল জিতছে আমি তাকেই দিই, অন্য কাউকে দিলে তো হচ্ছে গিয়ে ভোটটা নষ্ট হবে। তো যদি এই 40% বা আরও বেশি বিএনপির প্রতি যে বিশ্বাসটা, যে বিএনপি সরকার গঠন করবে, এটা যদি ওই জায়গায় থাকে বা আরও বাড়তে থাকে, তাহলে আনডিসাইডেড যে ভোটার যারা আছেন তাদের বিএনপির দিকে ব্রেক করার পসিবিলিটি আরও বেড়ে যাবে সামনে। এবং যেটা আমি বললাম যে বিআইজিডি এবং এটা দুটোই দেখাচ্ছে যে মনে করছে মানুষজন সরকার বিএনপি গঠন করবে। আর যদি এটা কমতে থাকে বা এনি চান্স,
এবং জামাতের আমরা যেটা দেখছি সেটা যদি বাড়তে থাকে ব্যান্ডওয়াগন ইফেক্ট কিন্তু উল্টো কাজ করবে, তখন মানুষজন কিন্তু মনে করবে যে জামাত জিতছে তাহলে ভোটটা আমি হচ্ছে জামাতের কাছে দিচ্ছি। আমার কাছে ওই ওই জিনিসটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আহ, আমাদের মধ্যে এখানে বোধহয় যারা আছেন সবচেয়ে কম বয়স জাইমার জেনজি, ও আচ্ছা একটু আছে জেনজি কয়দিন, ওকে। বাট যেই কারণে আমি প্রসঙ্গটা আনলাম, ভেরি ইন্টারেস্টিং, এবং রুবায়েত খুব পরিষ্কারভাবে দেখালো যে জেনজিদের মধ্যে একটু যারা কম বয়স তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের ডিফারেন্সটা অন্য যেই জায়গাগুলিতে ছিল ভেরি কম, অলমোস্ট কাইন্ড অফ নেক অ্যান্ড নেক। এবং আমার খেয়াল আছে যে বিআইজির যে সার্ভেটা হয়েছিল সেখানেও কিন্তু দেখা যাচ্ছে জামাত ইনফ্যাক্ট ওই গ্রুপটার কাছে একটু এগিয়ে আছে, খুব স্লাইটলি হলো এগিয়ে আছে। এবং দেখা যাচ্ছে যে আবার এডুকেটেডের মধ্যেও জামাত ইজ ডুইং মাচ বেটার। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি সবসময় বলি যে ডাকসু রেজাল্ট আর জাকসু রেজাল্ট বা বিভিন্ন ক্যাম্পাসে যে রেজাল্ট, সেটা কিন্তু এই সার্ভেগুলোর একটা রিফ্লেকশন কিন্তু হয়, যদিও অনেকেই হয়তো সারপ্রাইজ হয়েছে। কিন্তু আমরা গত যেটা মার্চের ইনোভেশনেও দেখেছিলাম, বিআইজিডিতেও দেখেছিলাম, এবং আজকেও দেখলাম যে এই গ্রুপটা পার্টিকুলারলি এডুকেটেড ইয়াংদের মধ্যে জামাত ইজ অ্যাকচুয়ালি ডুইং মাচ বেটার দেন আদার পার্টিজ। এনসিপি ভালো করার কথা অনেক, বাট ওই অর্থেও তত ভালো করেনি, এবং আমরা একটা ডাকসুরও দেখেছি। সেইটাকে আপনাকে আসলে অ্যাজ এ মাচ ইয়াঙ্গার অডিয়েন্স, এডুকেটেড লিবারেল অডিয়েন্স হিসাবে বা অবজারভার হিসাবে আপনি কিভাবে ব্যাপারটা দেখছেন? থ্যাংক ইউ সো মাচ নাহিদ ভাই। আসলে হ্যাঁ, আপনি যেটা দেখিয়েছেন আমরা কিন্তু বারবার করে একই কথাটাই বলে এসেছি যে মানে যখনই আমাদেরকে বলা হতো যে না জামাত ইজ অনলি গোইং টু বি গেটিং আ ফ্র্যাকশন অফ দ্য ভোটস, উই কেপ্ট সেইং যে আপনারা কিন্তু আমাদেরকে কখনো গণনাতেই নেন নাই। আমরা আগের যে পোলসগুলো ছিল যে আওয়ামী লীগ এত শতাংশ ভোট পায়, বিএনপি এত শতাংশ ভোট পায়, আমি কখনো ভোট দিইনি, সুতরাং আপনি জানেন না আমি কাকে ভোট দিব। এবং এই পুরো একটা মানে 1/3 পপুলেশন কাকে ভোট দিবে ওইটা আপনারা জানতেন না। ওই জিনিসটা না ডাকসুর রেজাল্টের পরে কিছুটা মনে হয় আলোকে এসেছিল যে আমাদের আমাদের জেনারেশন কাদেরকে ভোট দিতে চায়। এখন হ্যাঁ, এটা একটু অনেকের জন্য এই জিনিসটা খুবই মানে আই থিঙ্ক সারপ্রাইজিং ছিল যে জামাত ইজ মেকিং সাচ গেইনস, she made such gains in university campuses, and I think it was really a reckoning moment for a lot of people as well যে কিভাবে করে এই ফেথ বেসড গ্রুপটা যেটা হয়তো মার্জিনসে ছিল তারা কি করে এখন ফোর রানারদের মধ্যে চলে এসেছে। ওই জায়গাটিতেই কিন্তু আপনাদের সার্ভে রেজাল্টেরই একটা বিষয় উঠে আসে, সেটা হচ্ছে যে আমাদের প্রজন্মের মানুষরা হয়তো দলীয় যে মানে ইলেকট্রাল সিম্বল দেখে তারা ভোট দিবে না, তারা হয়তো দেখবে প্রার্থীর বিশেষ করে যে ক্যান্ডিডেট আছে ওই ক্যান্ডিডেটের কোয়ালিটিসগুলো কী ছিল, ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশনগুলো কী ছিল, ক্যান্ডিডেটটা আসলে মাঠে এসে ভালো কাজ করতে পারবে না কিনা। দে আর লুকিং ফর ট্যাঞ্জিবল চেঞ্জ, দে আর নট লুকিং ফর এমটি প্রমিসেস। তারা ইশতেহার দেখছে না। এবং এই জিনিসটা আমার মনে হয় সকল রাজনীতিবিদদের এই এই দিস ইজ আ টেক হোম মেসেজ ফর ইউ, যে তারা দেখতে চায় মাঠে আসলে কি ধরনের মানে চেঞ্জ আসছে। ওই জায়গাটাতেই না ইনফ্যাক্ট মানে ধরেন আমাদের বিভিন্ন দলগুলোর মধ্যে যে কিছু ভ্যালু বেসড যে কিছু ডিফারেন্সেস আছে, যে ধরুন জামাতের ক্ষেত্রে আপনি জানেন যে এটা একটা ধর্মীয় একটা ভ্যালু বেস সিস্টেম তারা ফলো করে, আবার অন্যদিকে বিএনপি সেটা করছে না। ওই জায়গাটাতে যখন ভোট দিতে যাচ্ছে তখন ওইটা সেকেন্ডারি হয়ে আসছে বলে আমরা আসলে দেখছি আমাদের রেজাল্টে। সেটা ঠিক কি বেঠিক সেটা পরবর্তী আলোচনা, কিন্তু এটা হয়ে আসছে। আপনারা আমাদের মানে দ্য ইয়াঙ্গার generation is looking for action and they're not looking for promises. And another interesting thing is কয়েকটা রেজাল্টে আসছে, যদিও ডিটেল রেজাল্টে আরও বেশি আসছে যে জেন্ডার ওয়াইজ বিভিন্ন কোশ্চেনের আনসার। সেক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে হ্যাঁ, এটা দেখা গেল যে ফিমেলরা হয়তো একটু মেলদের থেকে বেশি বিএনপির পক্ষে আছে, বাট ইট ডাজন্ট মানে শো দ্যাট ফিমেলরা যে জামাতকে একেবারে রিজেক্ট করছে এটা কিন্তু এখনো যায়নি, যেটা অনেক ক্ষেত্রে বলা হয় যে বাংলাদেশের ফিমেলরা হয়তো জামাতকে কোনোভাবেই একসেপ্ট করবে না। সবসময় আমি এই কথাই শুনে এসেছি যে মেয়েরা কখনো জামাতকে ভোট দিবে না, দ্যাট হ্যাজ বিন প্রুভেন কমপ্লিটলি রং। মেয়েরা ডাকসুর ইলেকশনও কিন্তু ফিমেল হোস্টেলগুলোতেও দেখা গেছে যে শিবিরের ক্যান্ডিডেটরা বেশ ভালো করেছে। শিবিরের ক্যান্ডিডেটরা ফিমেল হোস্টেলগুলোতে দে ডিড বেটার দ্যান সাম অফ দ্য ফিমেল ক্যান্ডিডেটস অফ দ্যাট হোস্টেল। মানে হস্টেলে থেকে মানে যারা ওই হস্টেলের সরি যেরকম আমি যদি বলতে পারি উমামা ফাতেমা, উনি হচ্ছে যে হলের, উনি ওই হলে যতগুলো ভোট পেয়েছে তার থেকে অনেক বেশি ভোট পেয়েছে সাদিক কায়েম ওই হলে। কীভাবে সেটা হয়? মানে এটা তো তোমার হোম টার্ফ।
ওই জায়গাটাতে আসলে এটা আমাদের সবার জন্যই আসলে একটা দেখার মতন বিষয় যে কেন তারা শিবিরের দিকে বা জামাতের দিকে যাচ্ছে। ওইখান থেকে লেসেন্স নিতে হবে, সকলকেই লেসেন্স নিতে হবে। মানে এটা 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 নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এটা আমাদের ডেমোক্রেটিক একটা প্রসেস। ডেমোক্রেসির একটা অংশই হচ্ছে মানুষের ম্যান্ডেট, মানুষের চয়েসটা মেনে নেয়া, এবং ওইখান থেকেই সকলের শিক্ষা নিতে হবে যে কেন ওই জায়গাগুলোতে ভোট And তোলা probably যাচ্ছে। another reason might be that Jamaat is getting more, little bit moving to more center to some extent. যদিও এটা নিয়ে অনেক ডিবেট হতে পারে। এটা নিয়ে ডিবেট আছে, তবে হ্যাঁ এটাও অবশ্য ঠিক যে মানে ধরেন ডাকসু ইলেকশন যদি আমরা দেখি, তাহলে ওরা শিবির প্যানেল থেকে তো দাঁড়ায়নি, মানে ওরা বলে যে ওরা একটা শিবির প্যানেল না। দে হ্যাড টু লিবারালাইজ, ফর দেম টু গেট দ্য ভোটস দে হ্যাড টু লিবারালাইজ, দে হ্যাড টু ব্রিং ইন women, they had to bring in women who look like me, and only then they got the votes. ওকে, এটা ইট ক্যান বি এ ডিফারেন্ট ডিসকাশন অল টুগেদার। তো আমরা ওই জায়গায় যাচ্ছি না। আমি এখন শফিককে রিকোয়েস্ট করব, ব্রেইন হ্যাজ বিন এ পার্ট অফ দিস সার্ভে অ্যান্ড অলসো দ্য প্রিভিয়াস সার্ভে। তো মানে আই এম প্রিটি শিওর আজকের এই আলোচনার পরে এখানে প্রচুর মিডিয়া আছে, মিডিয়া কভারেজ হবে, লট অফ পিপল উইল আস্ক দ্যাট, যেটা কিছুটা এক্সপ্লেন করেছে রুবায়েত সারোয়ার, 18 কোটি মানুষের দেশে 10,000 লোক, does it really kind of represent the actual fact? So, you have been a social scientist by yourself. Do you think that যেই মেথোলজি নিয়ে করা হয়েছে এবং দ্য থিংস দ্যাট বিভিন্নভাবে মানে রোবাস্টনেস চেক করা থেকে শুরু করে এভরিথিং, আমরা খুব টেকনিক্যাল ডিটেলে যাব না, বাট সাধারণ পার্সপেক্টিভে হাউ রিলায়েবল অর হাউ ক্রেডিবল সাচ সার্ভিস ক্যান বি, এবং হোয়াট আর দ্য মানে এক্সাম্পলস আর প্র্যাকটিসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অন পোল সার্ভে? ইনোভেশন যে পোলটা করেছে, এবং আমরা একটা মেথোডোলজি নিয়ে পোলের অনেক আগে থেকেই আমরা সেটা নিয়ে ডিসকাশন করেছি আমাদের নিজস্ব ফোরামে। এটার মেথডটা খুবই সাউন্ড, মানে স্ট্যাটিস্টিক্যালি এবং সোশিওলজিক্যালি। আপনারা অনেকেই বলেন যে যারা পোল সম্পর্কে তেমন জানে না, তাদের প্রথম প্রশ্ন আসে যে 18 কোটি দেশের লোকে 1,000, 10,000 এটা কেমন কথা। আর যারা একেবারে অজ্ঞ তারা বলে কোথায় কি পোল হলো, আমার কাছে তো কেউ আসলো না। মানে এটা 18 কোটি লোকের কাছে কি যায় একটা পোল করা সম্ভব? এটা কত কয়েকশো কোটি, 1,000 কোটি টাকার বেশি লেগে যায় সবার কাছে যেতে, তাই না? কিন্তু একটা সোজা কথা, আমেরিকা, ব্রিটেন এগুলো জায়গায় তো পোল ইন্ডাস্ট্রি একদম ওয়েল এস্টাবলিশ। আমেরিকা থেকে একটা অ্যাভারেজ পোল যে হয়, ওখানে তো প্রত্যেক নিয়তি পোল হচ্ছে। প্রেসিডেন্সিয়াল ইলেকশন পোলে ওদের আমেরিকার জনসংখ্যা হলো 34 কোটি, তাদের পোল স্যাম্পল সাইজ হয় 1,000 থেকে 1,500 মতো। এটা হলো স্ট্যাটিস্টিক্সটা খুব পাওয়ারফুল টেকনিক। এখানে র্যান্ডম স্যাম্পলিং নিয়ে রুবায়েত যেটা কিছুটা বলেছিল, যে আপনি একটা বিস্তৃত জায়গার মধ্যে আপনি যদি চোখ বন্ধ করে এখান থেকে একটু নিলেন, ওখান থেকে একটু নিলেন, এখান থেকে একটু নিলেন, নিয়ে তারপর এক জায়গায় জড়ো করলেন যদি একটা জায়গায়, তখন এটা স্ট্যাটিস্টিক্যাল ল অনুযায়ী এই যে আপনি খাবলা খাবলা নিয়ে যেটা করলেন চোখ বন্ধ করে, এটা কিন্তু র্যান্ডম স্যাম্পলিং মানে কি? র্যান্ডম মানে হলো যে আপনি আগে থেকে কোনো কনসেপ্ট নেননি, আপনি যে চোখ বন্ধ করে স্যাম্পলগুলো নিয়েছেন, নিয়ে সেটা যদি এক জায়গায় জড়ো করেন, সেই জিনিসটা, এটা একটা খুব পাওয়ারফুল ল অফ লার্জ নাম্বার বলে, যে যেখান থেকে আপনি অটোমেটিক্যালি সেই আপনার ছোট যেটা স্যাম্পল জোগাড় করলেন, এটা পুরো পপুলেশনটা রিপ্রেজেন্টেটিভ হয়ে যায়। এটা ওয়েল এস্টাবলিশ একটা ফ্যাক্ট। সুতরাং আমার মনে হয় আমাদের যারা পোল ইন্ডাস্ট্রি নিয়ে কোশ্চেন করেন, তাদের একটু ডিটেলে যাওয়া উচিত, একটু পোলগুলোকে নিয়ে পড়া উচিত। কারণ আশা করছি সামনের দিনগুলোতে এরকম পোল আরও অনবরত চলতে থাকবে। কারণ রাজনীতিতে কিন্তু পোল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা বাইরের দেশগুলোতে দেখেন, এমনকি ভারতে দেখেন, হ্যাঁ ইলেকশনের পরও মানে সরকারের জনপ্রিয়তা কেমন, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সরকারকে যে আমরা মনে করি একবার একটা সরকার ইলেকশনে চলে আসছে, তারপরে তো আর আবার নেক্সট ইলেকশন ছাড়া উপায় নাই। কিন্তু সরকারের জনপ্রিয়তা যদি বাইরে যেমন হয় অ্যাপ্রুভাল রেটিং, এই জনপ্রিয়তা এটা কিন্তু একটা খুব ভালো চেক অ্যান্ড ব্যালেন্স। যদি একটা সরকার দেখে যে তার বিভিন্ন কারণে তার জনপ্রিয়তা নেমে যাচ্ছে, এটাকে তো তার অস্বীকার করার উপায় নাই। কারণ যদি আমরা আশা করি আমাদের দেশে গণতন্ত্র এস্টাবলিশড হবে, তাহলে জনপ্রিয়তা কমে যাওয়া এটাকে একটা সরকারের পক্ষে একটা অগ্রাহ্য করা সম্ভব না। কোনো একটা ধরুন নতুন একটা পলিসি নিল, নতুন একটা কিছু একটা হলো, তখন দেখা গেলো এইটার ফলে তার জনপ্রিয়তা অনেক কমে যাচ্ছে।
সুতরাং পোল ক্যান বি এ চেক অ্যান্ড ব্যালেন্স, এবং এটা রাজনীতির একটা রেগুলার গণতান্ত্রিক অংশ হিসেবে এস্টাবলিশ হওয়া দরকার। এবং আশা করছি আমাদের দেশের মানে ইনোভেশনের মতো আরও প্রফেশনাল পোলিং ইন্ডাস্ট্রি তারা রেগুলার ফিচার অফ পলিটিক্স অ্যান্ড সোসাইটি হবে। ধন্যবাদ। ধন্যবাদ শফিক। আমার মনে হয় এখন আমরা এই পর্যায়ে আমরা আবার আসবো প্যানেলের কাছে। এই পর্যায়ে একটু আমি জানি অনেকের প্রশ্ন আছে এবং বেশিরভাগ প্রশ্নই হয়তো রুবাইদ স্যারের কাছে আসবে, বাট এনি কোশ্চেন ক্যান অলসো বি ডাইরেক্টেড টু দ্য প্যানেলিস্ট অ্যাজ ওয়েল। তো আমার মনে হয় এখানে কেউ কি আছেন মাইক সাপোর্ট দিতে পারবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় একটু সবাই যখন বলবেন জোরে বলেন, তাহলে কার কাছ থেকে আর জানতে চাচ্ছেন এটা একটু বলুন। জরিপে পেয়েছেন যে শিক্ষিত মানুষের মধ্যে জামায়াতের উপর মানুষের মানে সমর্থনের প্রবণতা বাড়ছে, সেক্ষেত্রে আপনারা এমন কোনো প্রেডিকশন দিতে পারবেন কিনা যে আগামী 10 বছর বা 15 বছর পর জামাত সরকার গঠন করতে পারে? মানে হিসাবে তো তাই দাঁড়ায় তাইলে। তো এখনকার পোল আমরা আপনাদেরকে এই মুহূর্তের স্ট্যাটাস কো বলছি, অনুমান তো আমরা করতে পারবো না, অনুমান দেওয়ারও আমাদের মানে এখানে কোনো মানে রাইট নাই, তাই না? তো আমরা সেই যোগ্যতা রাখি না। জি, আমার মনে হয় আপনাকে আমাকে একটা একটা করে নিব নাকি একসাথে নিব, বা আমার মনে হয় একটা একটা করে নিলেই ভালো, তাহলে ফোকাস থাকবে আর কি। আপনারা কয়জন প্রশ্ন করতে চান যদি একটু হাত তুলেন তাহলে সুবিধা হয় আমাদের টাইম ম্যানেজমেন্টে। পিছনে আছেন একজন, আচ্ছা শুরু করেন আপনি। আর সবার আগে একটু পরিচয়টাও দিয়ে দেন আপনাদের। কেউ একজন হেল্প করো যাতে মাইকটা, ওই পিছনে যাও, পিছনে যাও। একটু দাঁড়িয়ে যদি হন করেন ভালো হয়, সবাই দেখতে পারবে। আমার নাম সালাউদ্দিন জসিম, আমি জাগো নিউজে কাজ করি। আপনারা কয়েকবারই বলেছেন যে আপনারা সেলফ ফান্ডিং এ এই জরিপটা চালিয়েছেন। সেলফ ফান্ডিং বলতে নিশ্চয়ই ইনোভেশনের ফান্ডিং। ইনোভেশন ফান্ডিংটা পায় কোথায়? আমাদের রেভিনিউ নাই ভাই, আমরা তো কাজ করে খাই। তা আমরা ইনোভেশন, আমি প্রথমে বলেছি ইনোভেশনে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি অ্যান্ড ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম। তো আমরা আমাদের বাংলাদেশ, নাইজেরিয়া, ইউনাইটেড কিংডম, 3টা দেশে আমাদের অফিস আছে এবং সারা বিশ্ব জুড়ে আমরা কাজ করি 22টির বেশি দেশে। ইনোভেশন কিভাবে ফান্ড পায়? ইনোভেশন কাজ করে তার অর্থ পায়। এটা কবে থেকে শুরু হয়েছে? 2008 সালে আমাদের শুরু। আপনার কি উত্তর পেয়েছেন ভাই? পাননি? কেন ক্লিয়ার না? আবার একটু বলেন। আমার সোর্স আমার নিজের রেভিনিউ, আমি আপনার কাজ করি, তাই তো? ধরেন আপনি আমার ক্লায়েন্ট, হ্যাঁ, আপনি আমাকে টাকা দেন, তো সেই টাকা থেকে তো আমি প্রফিট করি নাকি? অর্থাৎ আপনার নিজস্ব আয় থেকে আপনি ব্যয় করেন। আমার নিজস্ব আয় থেকে আমি এই ফান্ডটা ব্যয় করেছি। হ্যাঁ, এটা আমাদের ইনভেস্টমেন্ট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এবার বুঝতে পেরেছেন? জি জি। আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করেছি, আমি এটা আবারও বলি, এই জন্য বলছি যে আসলে বাংলাদেশে এই প্রোডাক্টটা কেউ কখনো আনে নাই, কেউ ফান্ড না দিলে কেউ কখনো এটা করতো না। এখন আপনি যদি আমাকে ফান্ড দেন, আমি তো আপনার কথাই বলবো, আপনি আমাকে যা করতে বলছেন আমি সেটাই করছি। তো সবসময় বাংলাদেশে সেইটাই হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট যে পোল কালচার, এটা বাংলাদেশে কখনো ছিল না। ইনোভেশন আমরা মনে করেছি সেটা বাংলাদেশের জন্য তৈরি করাটা প্রচণ্ড জরুরি। 5ই আগস্টের পট পরিক্রমায় আমরা সেটাই করার চেষ্টা করেছি। জি, কত টাকা খরচ হয়েছে? কত টাকা খরচ হয়েছে এটা তো আমি সরাসরি এখানে বলতে পারবো না। হ্যাঁ, তো এখন আমার কত খরচ হয়েছে আপনি যদি আমার ব্যক্তিগতভাবে জানতে চান, আপনি ব্যক্তিগতভাবে জানতে পারবো, এটা পাবলিক নিউজ না। আপনার কাজটা তো পাবলিকের ইন্টারেস্টে। হ্যাঁ, না, কিন্তু আপনি যে ব্যাপারটা বুঝেন, এটা আমার ব্যক্তিগত, আমি আপনাকে স্পষ্ট করে বলি, আমি ডিরেক্ট ইনুমারেশন আমি খরচ করেছি। এখন সেটা যদি আমি আপনাকে বলি, আমার তো একটা ক্লায়েন্ট আছে যার কাছে আমি অন্য কাজ করি, তাই না? তো সে তাকে কি আমি তখন আর বেচতে পারবো ভাই আমার কাজ? এই কাজটা আমি তো কাউকে বেচছি না, কিন্তু এইটার রেট নিয়ে তো সে আমাকে আর কাজ করতে দিবে না, বুঝেন নাই? আমি বলি, আমি আপনাকে বলে দিলাম আমার কত খরচ হয় প্রত্যেক দিন। এখন আরেকজনের কাছে যখন আমি আমার যেই কাজটা সবসময় করি, সে তো তখন ওইটা নিয়ে আমার সাথে কথা বলে, আমি কি সেটা বলতে পারবো আপনাকে ভাই? ঠিক আছে, আমি একটু বলতে পারি ভাই, এটা আমি যেটা বললাম, বাংলাদেশে আমরা পোলিং ইন্ডাস্ট্রি এস্টাবলিশ দেখতে চাই
এখন পোলিং ইন্ডাস্ট্রি মানে কি, মানুষ তো সবাই এরপরে তো আশা করছি না এভাবে মানুষ গাটের পয়সা খরচ করে একের পর এক পোল করবে। এরপরে আশা করছি যে সংবাদপত্র, কারণ বাইরে দেখেন আপনারা যদি আমেরিকার পোলগুলো ফলো করেন, যে নিউ ইয়র্ক টাইমস, সিএনএন পোল, অমুক নিউজ এজেন্সির পোল, এরা এভাবে স্পন্সর করে পোল করে। সুতরাং দিস ইজ এ কাইন্ড অফ প্রোডাক্ট, যেহেতু এটা নতুনই হয়েছে, এখন এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে। এখন প্রোডাক্টটা তৈরি করার পরে তারপর তো মানে এটার গ্রাহক একজন নিতে হবে, এরপরে হয়তো কোনো পলিটিক্যাল পার্টিগুলোও তারা স্পন্সর করতে পারে পোল, কিন্তু আশা করছি নিউজ মিডিয়াগুলো তারাই এটার মেইন ক্লায়েন্ট হবে যদি একটা এক্সক্লুসিভ হয়। যেটা সুতরাং হয় এটা সিএনএন যেমন করে, হ্যাঁ বিবিসি করে, এখন ধরেন যমুনা নিউজ বললো যে তারা করাবে, তখন আমরা বড় বড় করে লিখবো যমুনা নিউজ করিয়েছে, কিন্তু এখন তো আমাকে কেউ স্পন্সর করেনি, তো আমি তো এখন সেটা বলতে পারছি না। আমরা চাই আপনারা স্পন্সর করেন, এটা আমাদের প্রোডাক্ট, আপনারা স্পন্সর করেন, আমাদের প্রোডাক্ট আপনারা দেখলেন, বিশ্বাসযোগ্য যদি মনে হয় আপনারা স্পন্সর করেন। টু বি ক্লিয়ার আবারও, দিস পার্টিকুলার পোল হ্যাজ বিন পিওরলি সেলফ ফান্ডেড অ্যান্ড ইনোভেশনের নিজস্ব ফান্ড বা নিজস্ব প্রফিট থেকেই এটা ইনভেস্টেড হয়েছে। এটা আবারও আমার মনে হয় সবাই পরিষ্কারভাবে জানা দরকার। ধন্যবাদ। আমার মনে হয় একটু, হ্যাঁ ওদিকে আছেন। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি পরিবর্তন হলো, এই এর কারণটা কি, সেই বিষয়ে আপনাদের কাছে কোনো উত্তর আছে কিনা? আর দ্বিতীয় একটি প্রশ্ন করতে চাচ্ছি যে শুধুমাত্র বড় দুই দলই প্রাধান্য পেল কিনা, আর এনসিপির গ্রহণযোগ্যতা কি দিন দিন একটু কমতির দিকে, আপনারা কি মনে করছেন, বা আপনাদের জরিপে কি উঠে এসেছে? জরিপে তো আপনি তথ্য দেখেছেন, তাই না? তো এখন এই প্রশ্নটা সবসময় আমরা ফেস করি। আমরা একটা জিনিস সবসময় আমরা গবেষক হিসেবে যেটা বলি সেটা হচ্ছে আমাদের দুটো বিষয়, একটা হচ্ছে এইটা হচ্ছে ডেসক্রিপটিভ গবেষণা, স্ট্যাটাসকো, যা দেখছি তা বলছি। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আমার ডায়াগনস্টিক গবেষণা, কেন হচ্ছে। আমি আপনাকে ডায়াগনস্টিক গবেষণাটা এখানে দেই নাই, ঠিক আছে? তো কেন এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে না, এইটা এই সার্ভের স্কোপে না, আমি এটা আপনাকে বলতে পারবো না এখন। কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে সন্তুষ্টি, আপনার ব্যাপারে আমি অসন্তুষ্ট, কিন্তু আমি তারপর আপনাকে ভোট দিব, অনেকটা সেরকমই তো দেখেছেন, হ্যাঁ, যে আমি আপনার ব্যাপারে অসন্তুষ্ট কিন্তু আমি আপনাকে ভোট দিব। এখন আমি যদি একেবারে গবেষণার বাইরে গিয়ে, গবেষক হিসাবে বলছি না, আমি যদি একজন ব্যক্তি হিসাবে বলি, ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে আমার একটা দলীয় পছন্দ আছে, কিন্তু আমার দল আমার পছন্দ মতো কাজ করছে না, তা আমি বলবো আমি অসন্তুষ্ট, কিন্তু সে তো আমার পছন্দের দল, তা আমি তাকে ভোট দিব। তো দুটা যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে তা তো না। কিন্তু যেটা এখানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর বোঝার, সেটা হচ্ছে তাকে যে ভোট দিবে সেও তার ব্যাপারে সন্তুষ্ট না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বোঝা উচিত এখান থেকে। তার মানে হয়তো বিএনপির এখান থেকে টেক অ্যাওয়ে হওয়া উচিত যে তার মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরো সুন্দর করতে হবে। এটা হয়তো বিএনপির সরাসরি এখান থেকে টেক অ্যাওয়ে হতেই পারে। আমার শফিক বোধহয় কিছু বলতে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে রুবায়েত এটা কিছুটা বললো যে কোনো একটা দলের প্রতি অসন্তুষ্ট থাকা কিছুটা মানেই তার মানে কিন্তু তাকে সাপোর্ট না করা না। আপনারা তো নিজেরাই দেখেছেন যে গত আওয়ামী লীগের এত বড় আমলে অনেক আওয়ামী লীগ সমর্থকই কিন্তু মানে বলতো যে আওয়ামী লীগের কার্যক্রমে তারা সন্তুষ্ট না, ব্যক্তিগতভাবে আপনারা জেনেছেন, কিন্তু ভোট দিতে চাইলে তবু শেখ হাসিনার সরকার বারবার দরকার। মানে এই জিনিসটাই আপনার কিন্তু মানুষ কিন্তু শুধু ভোট নিজের প্রতি কিরকম আচরণ হলো এটা দেখে ভোট দেয় না, এটা বাইরেরই আছে আইসোট্রপিক ভোটিং। মানে আপনি জাতীয় পর্যায়ে চিন্তা করেন যে আমার দল ঠিক আছে আমার সাথে ভালো বিহেভ করে নাই, কিন্তু তাতে কি আমার দল তো মানে দেশের ক্ষমতায় থাকবে, এটা কিন্তু এই কনসিডারেশনটাও আছে। এটা আর কি একটা বড় ব্যাপার, এটা অবশ্যই চিন্তা করার ব্যাপার। একটা জিনিস এখানে একটু খুব ইন্টারেস্টিং ছিল, সেটা হচ্ছে যে এই যে আমার দল, একটা দল যে আমার হতে পারে, ওই কনসেপ্টটা মনে হয় একটু বড়দের মধ্যেই বেশি ছিল, মানে যাদের বয়স একটু বেশি। I remember যে I think a generation that was older than us, they grew up in a very politicized society. You had to be either Aomi League or you had to be Jamaat or you had to be BNP. And ওই সেন্টিমেন্টটা মনে হয় কিছুটা কমে আসছে। We are no longer as dual বা মানে কি বলবো, দুই ভাগে বা তিন ভাগে বিভক্ত হয়ে আমরা পলিটিসাইজ না, ওই জিনিসটা খুবই ইন্টারেস্টিং ছিল। আমি আরেকটা বিষয় একটু অনুরোধ করবো, একটা ডিটেইল 24 পৃষ্ঠার রিপোর্ট আপনাদেরকে কিউআর কোডের মাধ্যমে, এবং এখানে বোধহয় একটা প্রিন্ট আছে বোধহয়, তো অনুগ্রহ করে এখানে অনেক কিছু এখানে আমরা ছোট প্রেজেন্টেশনে দিতে পারি নাই, ঠিক আছে? অনেক ডিটেইলে ভাগ করে দেখানো হয়েছে এই বিষয়গুলো, যে বয়স বাড়ার সাথে সাথে কি হয়। এবং আপনারা যেটা দেখবেন যে
যারা মুক্তিযুদ্ধ দেখেছে, যারা 70 থেকে 80 দেখেছে, যারা 80 থেকে 90 দেখেছে, যারা 90 থেকে 2000 দেখেছে, যারা 2000 থেকে এখন পর্যন্ত দেখেছে, এই জনগোষ্ঠীর মধ্যে কিন্তু সুস্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে ভোটিং বিহেভিয়ারে। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এবং আগামী নির্বাচনে যেটা আমরা কনসিস্টেন্টলি পেয়েছি এবং এখন আমরা কনক্লুড করতে পারি যে জেনারেশনাল ডিভাইড, এইটা কিন্তু আপনার পুরোপুরি আপনার নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করবে, যে জেনারেশনাল ডিভাইড। এবং আপনারা দেখেছেন যে জেন জিদের একটা বড় অংশ বলেছে সিদ্ধান্ত নেয়নি, অর্থাৎ তার ভোটের সিদ্ধান্ত আমরা জানি না। নারী ভোটার, তাদের বেশিরভাগেরই সিদ্ধান্ত আমরা জানি না, প্রায় বোধহয় ছিল 37% না এরকম কাছাকাছি। তাদের সিদ্ধান্তই আমরা জানি না, তারা এখনো সিদ্ধান্তই নেয় নাই। তাহলে এই যে সিদ্ধান্তহীন যে পকেটটা, এই পকেটটা কোথায় যাবে? আসিফ সাহান কিছুটা এটা ব্যাখ্যা করেছে। আর আরেকটা জিনিস একটু দেখবেন যে বিআইজিডি এবং ইন্ডোনেশিয়ান পোল থেকে আপনারা যদি ক্রস ম্যাচ করেন অনেকগুলো ডেটা এখানে পাবেন যে ব্রেক করলে, রিভিলড হলে কি হচ্ছে, এটা কিন্তু আমরা ট্রেন্ডটা এখন পেয়ে গিয়েছি। আমরা অলরেডি 4টা সার্ভে করেছি দুটো অর্গানাইজেশন মিলে, এবং আমাদের এই 4টা সার্ভে থেকে কিন্তু এখন বোঝা যাচ্ছে রিভিলড পপুলেশনটা বাড়লে, অর্থাৎ ভোটের সিদ্ধান্ত নিয়েছে এবং রিভিল করছে, এটা বাড়লে কোন দলের প্রতি সেটা যাবে সেটা মোটামুটি এখন বোঝা যাচ্ছে। আমি জাস্ট হচ্ছে কি যে প্রশ্ন দুটো ছিল আমি একটু অ্যাড্রেস করতে চাই। আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড হোয়াট জায়মা ওয়াজ সেইং, দ্যাট ভোটারের যে প্রেফারেন্সটা, মানে যে কোয়েশ্চেনটা যদি দেখি যে জামাতের স্থানীয় পর্যায়ে কার্যক্রমে আমি স্যাটিসফাইড কিন্তু ভোটটা আমি জামাতে দিচ্ছি না, এটা তো অনেকটা ভোটিং বিহেভিয়ারের কোয়েশ্চেন। যে ভোটার যখন একটা ডিসিশন নেয় সে কিন্তু শুধুমাত্র সন্তুষ্টির উপর বিচার করে ডিসিশন নাও নিতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কথাটা একটু আগে আসলো, যে একটা হচ্ছে আইডিওলজিক্যাল ভোটার, যে আমি কোনো পার্টির পলিটিক্যাল আইডিওলজিকে সাবস্ক্রাইব করে আমি তাকেই সবসময় ভোট দেব। যেইটা এখান থেকে পরিষ্কার যে মোর র্যাশনাল ভোটার, এইটার সংখ্যাটা বাড়ছে এবং নতুন জেনারেশনের মধ্যে সেটা বাড়ছে। এখন এই র্যাশনাল ভোটার একটা হতে পারে যে সে এই যে স্যাটিসফ্যাকশন দেখে সে ডিসিশন নিতে পারে, কিন্তু আরেকটা জিনিস খেয়াল করেন যে আমরা দেখেছি যে এডুকেশনের লেভেল যত কমছে ভোট কিন্তু একটা সার্টেন পলিটিক্যাল পার্টির দিকে যাচ্ছে। ওটা ইনকামের সাথে আমার ধারণা সেটা একটা সম্পর্ক আছে। এইটার মানেটা হচ্ছে একটা লার্জ পোর্শন অফ ভোটার, দে আর থিঙ্কিং অ্যাবাউট দেয়ার সিকিউরিটি, দে আর কনসার্ন অ্যাবাউট যে কোন পলিটিক্যাল পার্টিটা তাকে সিকিউরিটি দিতে পারবে, কোন পলিটিক্যাল পার্টিটা ক্ষমতায় আসবে যে তার এলাকায় কাজ করতে পারবে, এবং ওই হিসাবটা যদি দেখেন ওই জায়গায় বিএনপি এগিয়ে আছে। তার মানে আমি বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট না, কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু বিএনপি পরবর্তীতে ক্ষমতায় আসবে তাহলে হচ্ছে কি আমি ভোটটা ওই দিকেই দিই। সো দ্যাট ইজ প্রবলি ওয়ান অফ দ্য রিজন যে আমি জামাতের কর্মকাণ্ড আমার কাছে পছন্দ হচ্ছে, বাট আমার সেফটি এনশিওর করতে পারবে বিএনপি, আমার সেফটি এনশিওর করতে পারবে এইখান থেকে যে দল সরকারে যাবে সে। সো ওই জায়গাটা হচ্ছে গিয়ে ঘটনাটা যাচ্ছে। সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল, আরেকটা কোয়েশ্চেন ছিল হচ্ছে গিয়ে যে জামাত আগামী 15-20 বছরে জিতবে কিনা। দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে এই যে এডুকেশনাল ভোটার যে গ্রুপের যে ব্যাপারটা, তারা কিন্তু আজকে থেকে 7-10-15 বছর আগে এই ট্রেন্ডে ভোট দিত না। আমরা একটা লার্জার ট্রেন্ডে চেঞ্জ দেখছি। সো দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট এই ট্রেন্ডটা আবার চেঞ্জ হবে না। এডুকেটেড ভোটারের একটা সার্টেন অংশ প্রবাবলি দ্যাট কেম ফ্রম দ্য হেট্রেড টুয়ার্ডস ট্র্যাডিশনাল পলিটিক্স, যেটা তাদের মনে হচ্ছে আওয়ামী লীগ করেছে, মেবি খানিকটা তাদের এখন সেটা রিফ্লেকশন তারা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছে বলে দে আর ওয়ারিড। এই জিনিসটা যে আগামী 7-8 বছরে একই রকম থাকবে সেটা নাও হতে পারে। আগামী 7-8 বছরে যখন এই ট্রেন্ডটা চেঞ্জ হবে তখন হয়তো দেখা যাবে এডুকেটেড ভোটার একটা ডিফারেন্ট ওয়েতে বিহেভ করছে। সো এটা কোনো কনস্ট্যান্ট ব্যাপার না যে এটা সবসময় একইভাবে কাজ করবে। আমার মনে হয় হ্যাঁ, আমরা কিন্তু আলোচনায় যাওয়ার পরে করবো না? আচ্ছা ঠিক আছে, আপনি করুন। আর্থিক অবস্থার বিষয় এখানে কি আসলে তাদের আর্থিক এটা দেখানো হয়েছে কিনা? আমি রিপোর্টে দেখবেন একটু আছে, না না আপনি একটু বলেন, রিপোর্টে দেখবেন মানে তাদের Main হাই report- সোসাইটি যেটা আমরা যেটা বলতেছি টপ ক্লাস যেটা অর্থনৈতিক বিষয় আছে আহত- তারা এই এখানে মূল্যায়ন আসছে কিনা, বিশেষ করে আচ্ছা। আপনাদের বিভাগ যেটা দিলেন যে 6টি বিভাগে ক্ষেত্রে আপনি দেখতেছেন বরিশাল সবচেয়ে কি করা যে একটা দল আছে, তো সেক্ষেত্রে আপনাদের যে ক্লাসটা করছেন কিনা মানে কোন শ্রেণী তাদের আর্থিক? আচ্ছা এখন আমি তো না দেখে কোট করলে ভাই মিসকোটেশন হয়ে যাবে। হ্যাঁ, এখন এই যে রিপোর্টটা দেখতে বলছি একটু দেখবেন না আপনারা? আচ্ছা আচ্ছা, আয়ের ভিত্তিতে আপনার জনগণের ভোট কিভাবে চেঞ্জ হবে তাই তো? আচ্ছা আমি একটু
আচ্ছা, আমরা এখানে আয়ের বিষয়টা আমাদের 4টা আই গ্রুপে ভাগ করা আছে, কিন্তু ওই 4টা আই গ্রুপ আমি এখনো রিপোর্টে দেখছি না। তুমি দেখেছো? আচ্ছা, একটু বের করো। আচ্ছা, আমরা একটু বের করে আপনাকে জানাচ্ছি। রুরাল আরবানে আমরা একটা পার্থক্য দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের 4টা স্কেলে আছে। না না না, আমাদের আছে, আমাদের 10 লাখ টাকা পর্যন্ত আয়ের স্যাম্পল আছে, ঠিক আছে। তো আমরা বলেছি, আমরা 4টা ভাগে ভাগ করে 30,000-এর ঊর্ধ্বে বলেছি আর কি, ঠিক আছে। 30,000-এর উপরে হলে 2 লাখও হতে পারে। হ্যাঁ, তো সেটা আমরা একসাথে করে দিয়েছি। তো ওই আচ্ছা, ওই ডেটাটা এখানে রিপোর্টে এখনো নেই, কিন্তু আপনি যদি চান সেটা আমরা একটু পরে আপনাকে দেখাতে পারবো, টেবিল আছে। তো আপনি যাওয়ার আগে ডেটাটা নিয়ে যেতে পারবেন, অসুবিধা নেই। আমার মনে হয় আমরা একটু আরেক রাউন্ডে আসি, তারপরে আমরা আপনাদের থেকে প্রশ্ন নিয়ে প্রোগ্রামটা শেষ করব। অলরেডি অনেক সময় হয়ে গেছে। মানে আমার কাছে মনে হয় একটা জিনিস সাথে আলোচনায় ওভাবে আসেনি। অফকোর্স আমরা সবাই জানি যে এবার ইয়াং ভোটাররা উইল বি অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ডিসাইডিং ফ্যাক্টর, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা আমরা সবাই জানি, গত 2 দিন এটা নিয়ে অনেক ধরনের ডিবেটও হচ্ছে যে আওয়ামী লীগের ভোটাররা এখন আওয়ামী লীগ ইলেকশন পার্টিসিপেট করবে কি করবে না, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে অলমোস্ট একটা ডিভাইডেড। বাট ধরেন 2টা সিনারি হতে পারে যে আওয়ামী লীগ ইলেকশন করলো না। এখন আওয়ামী লীগ ইলেকশন না করার পরে 2টা জিনিস হতে পারে, যে আওয়ামী লীগ সরাসরি কোনো পার্টিকে সাপোর্ট দিল, ইট ক্যান বি আইদার জাতীয় পার্টি অর এনি ইন্ডিপেন্ডেন্ট, অথবা আওয়ামী লীগ অলমোস্ট কাইন্ড অফ বয়কট করলো। হ্যাঁ, তো তখন কি আসলে আওয়ামী লীগের ভোটাররা কি বাসায় বসে থাকবে, নাকি তারা ভোট দিবে? হয়তো যেটা লাস্টের দিকে বলা হয়েছিল যে যদিও তাদের প্রেফারেন্স নাম্বার 1, বাট সেকেন্ড প্রেফারেন্স আমরা ধরে নিতে পারি তার দিকেই যাওয়ার কথা। তো সেই জায়গাটায় ইন্টারেস্টিং কিছু হয়তো অবজারভেশন আছে আর কি। হ্যাঁ, তো মানে শফিক, ইউ ওয়ান্ট টু অ্যাড অন দ্যাট? কারণ আমরা যতটুকু দেখলাম যে যারা ফার্স্ট প্রেফারেন্স দিচ্ছে আওয়ামী লীগের, তাদের প্রায় অর্ধেক সেকেন্ড প্রেফারেন্স বিএনপিকে দিচ্ছে, আর হয়তো 17-18% জামাতকে দিচ্ছে। তো সেটা হাউ ডু ইন্টারপ্রেট দিস থিং? হ্যাঁ, এটা সম্ভবত এই সার্ভের হয়তো সবচেয়ে প্রথম না হলেও অ্যাটলিস্ট 1, 2, 3 সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইন্ডিংসের একটা। কারণ সেই আমরা যখন 5ই আগস্টের পরে, বিপ্লবের পরে যখন মানে আওয়ামী লীগকে ইয়ে করা হলো, তখন থেকে মানুষের মুখে মুখে কথা হলো যে আওয়ামী লীগের লোকজন এদিকে কোন দিকে যাবে, তাই না? এটা কারণ আমরা তো জানতাম যে যাই হোক আওয়ামী লীগের একটা বিপুল পরিমাণ ভোটার ছিল, 1/3 বা তার সেরকম একটা ভোটার। সুতরাং এই স্পেকুলেশনটা সবসময় ছিল যে এরা কি বিএনপির দিকে যাবে, নাকি জামাতের দিকে যাবে, নাকি ভোট দিবে না, বয়কট করবে, এটা নিয়ে। তো আমাদের এইটাতে আমরা আনএক্সপেক্টেডলি হলেও বেশ একটা খুব স্টার্ক ট্রেন্ড দেখছি যে এখানে আওয়ামী লীগের ভোটাররা তারা যদি ভোট দিতে যায়, তারা সেকেন্ড প্রেফারেন্স হিসেবে বিএনপিকে দিয়েছে। এবং আমরা যে মানে মোটামুটি ভোট পার্সেন্টেজ যেটা আগের তুলনায় একটু বেড়েছে, ওখান থেকেও দেখা যাচ্ছে যে বিএনপি জামাতের তুলনায় কিছুটা এগিয়ে আছে আওয়ামী লীগের ভোটারদের ক্ষেত্রে। মানে আমরা তো মোটামুটি এখন ধরতে পারি যে সামনে আর কয়েক মাস যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তবে আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ করার সম্ভাবনা খুব কম, কারণ আইনি প্রক্রিয়া তো আছেই, সেই সাথে বিভিন্ন লজিস্টিক্যাল প্রবলেম আছে, এবং সবচেয়ে বড় কথা অনেক অনেক প্রবলেম আছে। এখন এটার কারণ কি হতে পারে, এটা আমরা পরে সোশিওলজিক্যাল স্টাডি করতে পারি। এখানে তো ওটা করা হয়নি। কেন আওয়ামী লীগের লোকজন বিএনপিকে সেকেন্ড প্রেফারেন্স খুব মনে করছে, জামাতকে করছে না? অনেকের মনে অনেক থিওরি ছিল, আর সেই স্পেকুলেশনে সেই চিন্তায় আমরা না যাই। তবে একটা জিনিস ঠিক, আওয়ামী লীগের কিন্তু এই সার্ভের একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আওয়ামী লীগের পক্ষে মত প্রকাশিত যে সোশ্যাল স্টিগমাটা ছিল, যে সামাজিক একটা চাপ, সেটা কিন্তু অনেকটা কমে এসেছে বিভিন্ন কারণে। সেটা আগস্টের পরে তখন অনেকেই মত প্রকাশ করতে চাননি আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগের সমর্থকরা যারা নীরব সমর্থক ছিল, কিন্তু এবার দেখছি তারা অনেকেই 5%-এর মতো আওয়ামী লীগের সমর্থক, সবচেয়ে বেশি আওয়ামী লীগের ভোট শতাংশ বেড়েছে আওয়ামী লীগের। সুতরাং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা বিভিন্ন ইমপ্লিকেশন আছে। আচ্ছা, এখানে আমি একটা বিষয় আলোকপাত করতে চাই। আপনারা যারা গত 21 তারিখে পরিবেশনে এসেছিলেন, আপনারা দেখেছেন যে মানুষ সার্বিকভাবে নির্বাচনে যেতে চায়। দেখেছেন তো, 86% আপনার ভোট দিতে চায় বলেছে, 69% মনে করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব। কিন্তু আবার 45% আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে। তাহলে এই ডেটাগুলো আমাকে যেটা বলছে অ্যাজ এ রিসার্চার, যে বাংলাদেশের মানুষ আসলে একটি
নির্বাচনমুখী স্থিতিশীল আপনার রাজনীতি চায়, অস্থিতিশীলতা চায় না। ওরা তো সবাই আওয়ামী লীগকে ভোট দেবে নট না, কিন্তু তারা চায় পার্টিসিপেট করুক, কিন্তু তারা মানে এখানে কিন্তু অস্থিতিশীলতার ব্যাপার নেই। আমাদের আরবান সোসাইটিতে আমাদের মধ্যে সবকিছুই কিন্তু বাইনারি হয়ে গিয়েছে, এটা হলে ওইটা হবে না। অর্থাৎ হচ্ছে আমি যদি আওয়ামী লীগকে পছন্দ না করি তাহলে হয়তো এই সরকারকেও আমি একেবারে মানে আওয়ামী লীগকে পছন্দ করি তো এই সরকার বাদ, এই সরকারকে পছন্দ করি তো আওয়ামী লীগ বাদ। কিন্তু আমরা আসলে যেটা দেখছি আমাদের তথ্যে যে এই বাইনারিটা আসলে কাজ করছে না মানুষের মধ্যে, এই বাইনারিটা এক্সিস্ট করে না, সাধারণ জনগণ এভাবে ভাবে না। যেটা অলরেডি উঠে এসেছে সেটা হচ্ছে যে এটা আসলে সবচেয়ে সিগনিফিকেন্ট ফাইন্ডিং। আমরা তো ফার্স্ট পাস দ্য পোস্ট ব্যবহার করি, তো যে কারণে আমরা আইদার অর চলে যাই। এখানে ভোট দিলে তার মানে বাকিগুলোকে আমি একেবারেই পছন্দ করি না। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে even though 20% of the voters, 20% of the respondents said that they will be voting for Awami League, এদের মধ্যে এই 20%-এর মধ্যে শুধুমাত্র 17% তারা হচ্ছে কোর আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগ ছাড়া কোনো কিছুকে ভোট দিবে না। তো সেটার সংখ্যাটা এটা শুধু আমার নিজস্ব ক্যালকুলেশন, এখানে ইনোভেশনের মানে আমার এটা কোট না করাই ভালো, অন্তত ইনোভেশনকে বলে কোট না করা ভালো। কিন্তু আমি সেটা দেখলাম যে এই সংখ্যাটা আসে হচ্ছে ওদের যে স্যাম্পলটা 5,500 যে স্যাম্পলটা, ওইখান থেকে এই সংখ্যাটা যে কোর আওয়ামী লীগ ছাড়া কাউকে ভোট দিবে না, এই সংখ্যাটা আসে 173। তো আমরা 173টা মানুষকে এখানে ডিসএনফ্রাঞ্চাইজ করছি এই পুরো রেসপন্ডেন্ট স্যাম্পলটা থেকে যদি আওয়ামী লীগকে ইলেকশনে না আসতে দেওয়া হয়। বলছেন যে আওয়ামী লীগের সাপোর্টার কিন্তু এবার ভোটই দিবে না। না, আমি বলছি যে একদম কোর আওয়ামী লীগ সাপোর্টার আমাদের, আমি আবার একটু বলে দিই, 20% said they will be voting for আওয়ামী লীগ। হ্যাঁ, এদের মধ্যে 20% না, 18 পয়েন্ট সামথিং। ওই তো 18.8, ঠিক আছে, আমরা আনুমানিক 20% ধরি, আমরা আনুমানিক 20% বলেছে তারা আওয়ামী লীগকে ভোট দিবে। কিন্তু তাদেরকে যখন বলা হয়েছে যে আওয়ামী লীগ এবার ভোটের মাঠে আসতে পারবে না, তোমরা তাহলে কাকে ভোট দিবে, তোমার সেকেন্ড প্রেফারেন্সকে, তাদের মধ্যে সেকেন্ড প্রেফারেন্স বিএনপি চলে গেল। আরও 17% গেল হচ্ছে জামাতে ইসলামীতে। তারপরে আসে হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে থার্ড প্রেফারেন্স, মানে যে তারা আওয়ামী লীগ যদি ভোটের মাঠে না আসে তারা আর কাউকে ভোট দিবেই না, তারা আওয়ামী লীগেই তারা থাকবে। এবং সেটা হচ্ছে এটা শুধুমাত্র হচ্ছে ওই যে 20%, ওই 20%-র 17%, যেটা মানে সংখ্যায় আসে হচ্ছে 173। ওকে, হ্যাঁ 5,500 যেটা আচ্ছা, আমার মনে হয় আমরা একটু জাস্ট প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে রেডি করে রাখেন। হ্যাঁ, আসছি আমরা। হ্যাঁ, জাস্ট একটা কোশ্চেন করে আমি জাস্ট আসিফ খানকে একটা প্রশ্ন করব যে অফকোর্স মানে আমরা সবাই জানি যে পার্টিকুলারলি বিআইজিডিও ইয়াং ভোটারদের নিয়ে আলাদা করে কিছু সার্ভে করছে, এবং এখানে আমরা দেখলাম যে এনসিপি যদিও দেখা গেছে যে গত মার্চ মাসে তখন তাদের পার্টি হয়নি, বাট তখন তাদের বোধহয় কত 5%-এর মতো ছিল, এখন ইট হ্যাজ অ্যাকচুয়ালি কাম ডাউন টু 4%। যদিও এর মধ্যে অনেকেই বলতে পারে যে না 4% ইটসেলফ ইজ এ মানে গুড নাম্বার, বাট আপনি কি এটাতে মানে ইজ ইট এক্সপেক্টেড দ্যাট তারা খুব কমেনি আবার বাড়েও নি, মানে হালকা কিছুটা কমেছে, তো এটাকে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন? না, থ্যাংক ইউ। আমিও একটু সারপ্রাইজ। আমার এক্সপেকটেশন ছিল যে আর একটু বাড়বে, কারণ বেসিক্যালি হচ্ছে প্রথম যখন করা হয়েছিল বা আমরাও যখন ইনিশিয়ালি বিআইজিডি থেকেও যখন ইনিশিয়ালি করা হয়েছিল তখন সেটা 2%-এর মতো ছিল। তারপরে যেটা হয়েছে যে আমরা মানে পার্টি গঠন করার পরে কাজকর্ম করার পরে হচ্ছে এটা একটু বেড়েছিল। সো আমরা এই জুলাই পদযাত্রায় এত কিছু হলো, তো আই এক্সপেক্টেড যে এটা একটু মানে আরেকটু বাড়বে। সো আনফর্চুনেটলি ফর এনসিপি সেটা হয়নি। এখন এটা কেন হয়নি সেইটার এক্সপ্লেনেশনে যদি আসি, আমি জাস্ট সেটাতে যাওয়ার আগে মানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস এটা আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি দেখেন এনসিপি তার সাপোর্ট ড্র করতেছে কোত্থেকে, তো সাপোর্টের একটা বড় অংশ আসতেছে তো জেনজি থেকে, এবং জেনজির ভেতরে আবার একটা জিনিস মানে যদি খেয়াল করেন যে আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রশ্নটা বলছি সেখানে বিভিন্ন এইজ গ্রুপের মধ্যে ওভারঅল জেনজি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে জেনজি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, বা আওয়ামী লীগ পার্টিসিপেট না করুক সেটা চায়। আবার এই সার্ভেতে আপনি যখন ইনস্টিটিউশন লেভেলে চলে গেছে শুধুমাত্র ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখন কিন্তু আওয়ামী লীগের নির্বাচন করা উচিত না, সেটা 63%, 63% শুধুমাত্র ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে। তার মানে হচ্ছে
যে এনসিপি যে জায়গাটা থেকে তার ভোটার পুল করছে তার একটা বড় অংশ হচ্ছে এনটি আওয়ামী লীগ বা এই জায়গাটাতে আছে। এখন এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই কারণে, তার মানে এই যে জেনজির যে অংশটা এনসিপির দিকে যাচ্ছে তাদের একটা স্পেসিফিক প্রেফারেন্স আছে, যেটা ভয়াবহ মাত্রায় এনটি আওয়ামী লীগ এবং ভয়াবহ মাত্রায় মানে এনটি যে ট্র্যাডিশনাল পলিটিক্যাল যে প্র্যাকটিসটা সেইটা। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট, তো ওরা যখন ওদের যদি মনে হয় যে সেই ট্র্যাডিশনাল লেভেলের প্র্যাকটিস বিএনপিও করে, ওদের প্রেফারেন্সটা হচ্ছে, আমি এটা বলছি শুধুমাত্র এডুকেটেড ওই ইউনিভার্সিটি গোয়িং, ওইখান থেকে হচ্ছে গিয়ে সেটা ফেরত চলে আসে, যেটার একটা রিফ্লেকশন প্রবাবলি আমরা ডাকসু এবং জাকসুতে হচ্ছে গিয়ে দেখছি। এখন এই যে পুরোপুরি জেনজির মধ্যে কেন এই জায়গাটা এনসিপির দিকে যাচ্ছে না, কারণ এর একটা বড় অংশ কিন্তু জামাত নিয়ে নিচ্ছে। এখন আপনি যদি জেনজির প্রেফারেন্সের যে জায়গাটা, জেনজি ট্র্যাডিশনাল পলিটিক্স পছন্দ করে না, জামাত নিজেকে একটা নতুনভাবে ব্র্যান্ড করার চেষ্টা করছে, রিব্র্যান্ডিংটা যদি হচ্ছে গিয়ে সে সেল করে, সে যদি বাই করে, তাহলে তার কাছে দুইটা অপশন, এনসিপি আর জামাত। এখন যদি জেনজির কাছে মনে হয় যে এনসিপির পসিবিলিটি কম, জামাত বরং একটা বেটার অপশন, তাহলে আমি কেন একটা সেকেন্ডারি পার্টির কাছে যাব যদি আমি মেইন পার্টিকে ভোট দিলে আমার জন্য এটা মোর ইম্পর্টেন্টলি কাজ করে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। আরেকটা যেটা লাস্ট যে কথাটা, জামাত ফর সাপোর্ট বেস, অ্যাবসলিউটলি, এবং মানে এটা তো খুব ক্লিয়ার যে এই দুটো জায়গা থেকে হচ্ছে। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে যে ইভেন উইদিন ফিমেল ভোটার আমাদের যেটা এক্সপেকটেশন ছিল, আমার অনেকেরই ধারণা ছিল যেটা যে জামাতের এখানে হচ্ছে কম থাকবে, দ্যাটস নট নেসেসারিলি দ্য কেস, সেটা হয়নি। এখন সেইটা কেন হয়নি সেটা বোঝাটা দরকার। এবং এখানে জাস্ট আমি এই কথাটা বলে যদি শেষ করি, মেবি ওয়ান অফ দ্য রিজন ইজ যে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টকে অ্যাটলিস্ট রুরাল এরিয়াতে যতটা সিগনিফিকেন্টলি চিন্তা করি, মেবি রুরাল উইমেন অ্যান্ড আদার উইমেন এম্পাওয়ারমেন্টের চেয়ে সিকিউরিটি নিয়ে বেশি কনসার্ন। মানে যদি ওই মানে মাস্টার নিড হায়ারার্কিতে আসে, একদম লোয়ার লেভেলের নিডটাই এখন আর ফুলফিল হচ্ছে না। সো ওই জায়গাটাতে যদি জামাত ইজ দ্য পার্টি দ্যাট অফার্স দ্যাট অপশন, যে সিকিউরিটি আমি মানে বেটার হচ্ছে প্রোভাইড করতে পারি, এম্পাওয়ারমেন্ট পরে দেখা যাবে, that probably may influence their voice. So these are the issues that need to be taken under consideration. ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আমার মনে হয় যারা যারা প্রশ্ন করবেন, আমরা এই রাউন্ড একটা লাস্ট রাউন্ড অফ কোশ্চেন আনসার করছি। হ্যাঁ হ্যাঁ, দুইটাই তো সঠিক, আমি ব্যাখ্যা করেছি তো, খুব ভালো করে ব্যাখ্যা করেছি। প্রথমটা আবার বলছি, প্রথমটা হচ্ছে 10,413 স্যাম্পলের উপরে, ঠিক আছে, যেটা হচ্ছে 18.7। কিন্তু 10,413 স্যাম্পলের মধ্যে কারা আছে যে ভোট দিতে যাবে না, যে বলেছে আমি মন্তব্য দিতে চাই না, 30% বেশি 32% বলেছে আমি সিদ্ধান্ত নেই নাই, এরা সবাই আছে না? তো এদেরকে সবাইকে যখন আমি বাদ দিয়ে দিব, তখন আমি একটা স্যাম্পল পাবো যেটা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি এবং ভোটের সিদ্ধান্তটা আমাকে জানিয়েছে। ওইটা হচ্ছে ওই 41.3 আর 41.7, ঠিক আছে? তো আমরা, আচ্ছা এটা সবাইকে বলি, ইনোভেশনের পক্ষ থেকে আমরা ওই সেকেন্ডটাকে আমরা আমাদের আনুষ্ঠানিক ফলাফল হিসেবে ঘোষণা করি 41.7টাকে। 41.3 এটা আমাদের দিক থেকে এটাই আমাদের আনুষ্ঠানিক ফলাফল। মানে যারা বলছে এবং প্রকাশ করেছে তাদের মধ্যে, যারা ভোট মানে সিদ্ধান্ত নিয়েছে এবং প্রকাশ করেছে, এই 5,000 যারা সাবজেক্ট। হ্যাঁ, আপনার অনেক ইন্টারেস্ট ব্যাখ্যা নেই, আমরা কিছুতেই বলতে পারবো না, কারণ আমরা জানি না, এই প্রশ্ন তো করি নাই। আমাকে তো এই প্রশ্নটা করতে হবে যে কেন আপনি আওয়ামী লীগকে ভোট দিবেন না। হ্যাঁ, কিন্তু আপনি যদি হিস্টোরিক্যালিও দেখেন, বরিশালের ওই জোনটা, পার্টিকুলারলি পটুয়াখালী, পিরোজপুর বা হয়তো বরিশাল, ওইখানে কিন্তু হিস্টোরিক্যালি আওয়ামী লীগ সবসময় ভালো করে। মানে যখন ধরেন আওয়ামী লীগ মাত্র 50টার কম আসন পেয়েছিল, যখন
বিএনপি প্রায় 220-30 পেয়েছিল, ওই সময়ও কিন্তু ওই জোনটাতে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়েছিল। তো এটা আজ খুব একটা সারপ্রাইজিং কিন্তু না আসলে, আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আমি কাজ করছি মাইটিভিতে। আমার একটা প্রশ্ন ছিল, আপনারা যে জরিপটা করেছেন তা আসলে বাংলাদেশি পার্সপেক্টিভে আসলে 1971 মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। আগামী নির্বাচনে আপনার জরিপে এরকম কোনো তথ্য আসছে কিনা যে 71টা একটা ফ্যাক্টর ছিল? আর সেকেন্ড হচ্ছে যে 71 এবং 24 দুটোকে আসলে মুখোমুখি দাঁড়াবে কিনা? আচ্ছা, এই জরিপে আমরা আর প্রশ্ন করিনি। রাউন্ড 1 রিপোর্টটা এখনো ওয়েবসাইটে আছে, ওখানে কিছুটা এটা ইন্ডিকেশন পাবেন। আমরা এইখানে একটা তথ্য আজকে প্রেজেন্টেশনে নাই, রিপোর্টে থাকার কথা, রিপোর্টে আছে। আমরা শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা, হোসেন মোহাম্মদ এরশাদ 5 জনকে আমরা রেটিং করতে বলেছিলাম। রিপোর্টে দেখবেন যে রেটিং অনুযায়ী দেখা যাচ্ছে যে শেখ মুজিব এবং জিয়াউর রহমানকে অলমোস্ট সেম ভাবে তারা রেটিং করেছেন। আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ আসলে বিভক্তি চায় না এইসব ব্যাপারে, ঠিক আছে? তো আমার ফাইন্ডিংসটা হচ্ছে, ইনোভেশনের ফাইন্ডিংসটা হচ্ছে বাংলাদেশের মানুষ এখানে ঐক্য চায়। 71 বনাম 24 বলে কিছু বোধহয় বাংলাদেশের মানুষের মাথায় নাই। শফিক বোধহয় এখানে আরেকটা ইন্টারেস্টিং ফাইন্ডিং যেটা হয়তো এর মধ্যে জোর দেওয়া হয়নি, সেটা হলো যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক। 71 আসলেই তো আমাদের সেটা একসাথেই সব কিছুই কাভার হয়। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা অবশ্যই ভারত হাসিনা সরকারকে মদত দেওয়ার জন্য ভারতের প্রতি মানুষের অনেক বেশি অসন্তুষ্টি ছিল, এবং ভারত যেভাবে আচরণ করেছে আমাদের নতুন সরকার আসার পরে, তো এখানে দেশে আমাদের অ্যান্টি ইন্ডিয়ান ফিলিং অবশ্যই অনেক বেশি ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মানুষ কিন্তু অনেক প্র্যাগমেটিক। এত কিছুর পরে যেহেতু ভারত আমাদের চারপাশ বেষ্টিত একটা বৃহৎ প্রতিবেশী এবং তাদের সাথে আমাদের অনেক রকম সম্পর্ক আছে, আমরা দেখছি যে ভারত এবং পাকিস্তান দুজনের সাথেই ভালো সম্পর্ক রেখে চলা উচিত, এটা প্রায় ইকুয়াল পার্সেন্টেজ। সুতরাং এটা কিন্তু একটা প্রক্সি দিচ্ছে আমাদের যে আমাদের মানুষজন কিন্তু ওইভাবে আইডিওলজিক্যালি মোটিভেটেড। এটা হয়তো শিক্ষিত বা আমাদের যারা কথা বলি ইয়েতে তাদের মধ্যে যতটা বেশি, সাধারণ মানুষের মধ্যে তারা কিন্তু অনেক বেশি প্র্যাগমেটিক, বা তারা এভাবে চিন্তা করে যে না, আমাদের কারোর সাথেই খারাপ সম্পর্ক করা উচিত না, কারোর সাথে শত্রুতা করা উচিত না। এটা কিন্তু ওটার কিছুটা ইন্ডিকেশন দেয়। আর কারোর প্রশ্ন আছে সাংবাদিকদের মধ্যে, বা আর অন্য কেউ বলতে পারে যদি যারা আমাদের এখানে কিছু দর্শক আছেন? জি হাসিফ ভাই। দেখেন, মানে এই ধরনের কনক্লুশন ড্র করা এক্সট্রিমলি ডিফিকাল্ট। মানে সার্ভের বেসিসে এরকম, মানে আমরা যদি ইনফারেন্স ড্র করার জন্য যেসব জিনিসপত্র কন্ট্রোল করতে হবে, যেসব জিনিসপত্র করতে হবে, সেটা আসলে বলা সম্ভব না। আমি মানে যদি বলি সেটা একাডেমিক ডিসঅনেস্টি হবে আমি যদি এখান থেকে কোনো ইনফারেন্স ড্র করার চেষ্টা করি। হাসিফ ভাই লাস্ট কমেন্টটা দিয়ে আমরা তখন আবার যেটা হবে যে আর কোনো স্ট্র্যাটিফিকেশন দেওয়া যাবে না। আচ্ছা, এটা ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমি বাংলাদেশের ক্ষেত্রে আমরা আজকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু দেখলেন তো কি পরিমাণ জটিল আমাদের মানে অনেক রিসোর্সেস এনগেজ হয়েছে। আমরা এটা তো লাইভ দেখি যেটা যখন আসে। হ্যাঁ, তো আমাদের রাউন্ড 1-এ যখন আমরা মার্চে যখন করেছিলাম, তখন আমরা সারা দেশে একসাথে একযোগে করতে পেরেছিলাম। এবার কিছুটা সিকিউরিটি ইস্যু হয়েছিল ফিল্ডে অনেক, তো আমরা ব্রাহ্মণবাড়িয়া, ওইদিকে চট্টগ্রামে আমরা প্রথম দিকে শুরু করতে পারি নাই। আমরা ওখানে 4000 স্যাম্পলের পরে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ওইখান থেকে স্যাম্পল আসা শুরু করেছিল। প্রথম সার্ভেতে মার্চে 1300 স্যাম্পলের পরে আর কোনো চেঞ্জ হয় নাই ডেটা। অদ্ভুত ব্যাপার, আমরা তো লাইভ দেখি
যেটা 1300 স্যাম্পলের পরে আর চেঞ্জ হয় নাই। আর এইবারের সার্ভেতে যেহেতু যে একটু পরে আসা শুরু করেছে, 4500-এর পরে আর কোনো চেঞ্জ, ওটা কোনো মিনিংফুল চেঞ্জ না, 0.1 0.2 এরকম করে চেঞ্জ। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে একযোগে যদি সারা দেশে আমি একসাথে একই সময়ে সার্ভেটা করতে পারি, 1350 দিয়ে মোটামুটিভাবে দেশের দিক বলা যাবে। কিন্তু আর তখন পুরুষ মহিলা জেনজি যে আর কোনো ভাগাভাগি নাই, তখন শুধু আপনি বিএনপি আওয়ামী লীগ জামাতের দূরে থাকবেন, এর বেশি না, এই আর কি। ধন্যবাদ। আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই, তা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে যারা আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, তারা অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনেছেন, এবং আশা করি আজকের এই জরিপ প্রকাশ অনুষ্ঠানটা আপনাদের মিডিয়াতে খুব গুরুত্ব সহকারে এবং খুব অ্যানালাইসিস যেগুলো দেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে উপস্থাপন হবে, এবং আমরা আশা করি ভবিষ্যতেও আপনাদের এই সমর্থন আমরা পাবো। তো আমি আবারও ইনোভেশনকে, রুবায়েত সারোয়ার এবং তার যে বিশাল টিম, তাদেরকে একটু ধন্যবাদ জানাচ্ছি, বড় করে করতালি দিয়ে হাততালি দিয়ে।